নিয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করে থাকি, নারী স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, অটিজম, নানান বিষয়। আমরা এই পর্যায়ে আজকে কৃষি নিয়ে কথা বলবো এবং সংযুক্ত হব টাঙ্গাইলের কালীহাতির পাইকড়া ইউনিয়নের বানকিনা উত্তরপাড়া গ্রামে। সেখানে কৃষকরা বসে আছেন এবং তাদের সঙ্গে আমার সঙ্গে যিনি সহযোগিতা করছেন এই অনুষ্ঠানের সহ উপস্থাপক হিসেবে যাকে পেয়েছি, তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা পাইকড়া ইউনিয়নের সুভাষ চন্দ্র দাস। সুভাষ দা বসে আছেন ওই পাশে। অনেক কৃষক, কৃষিজীবী যারা আছেন তারা অনেকেই আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা শুরু করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যাকে পেয়েছি, যার পরামর্শ আমরা আজকে শুনবো, তিনি মেহেদী মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সরাসরি একেবারে প্রত্যন্ত একটি এলাকায় সংযুক্ত হই, সেখানকার মানুষের হ্যান্ড অন কথা শুনি। আমি দেখলাম যে আপনি মোটামুটি বেগুন ইত্যাদি নানান সবজি টবজি নিয়ে রেডিও আছেন। সুভাষ দা, আপনার গ্রামে, আপনাদের এলাকায় কোন জিনিসটি বেশি হয়, কিসের জন্য বিখ্যাত বলবো কালীহাতির বানকিনা উত্তরপাড়া? ধন্যবাদ। মূলত আমাদের এখানে যেহেতু লোল্যান্ড এরিয়া, বড় ধানের আবাদটাই খুব বেশি, তো সবজি কিছু পরিমাণ হয়। তা আমার সাথে এখানে যারা আছে, বিশেষ করে আমার মনে হয় সবজিতে তারা বেশি প্রশ্ন করবে। এখন তো বড় রয়েছে, রোয়ার হচ্ছে, রোয়া লাগানো হচ্ছে, তাই না? ওটা নিয়ে তো তেমন কোনো সমস্যা নেই। মেশিন, আমাদের সেচ যন্ত্রগুলো মাঠে, এবং মহিলা পুরুষ মিলে চারা উঠাচ্ছে এবং মাঠে নিবে, এই সাথে কিছু সেচের কথা যেহেতু বললেন সুভাষ দা, ওই যে এখন আপনারা সেচ দেন কি দিয়ে? বিদ্যুৎ দিয়ে করেন না? আমাদের এখানে বিদ্যুৎ এবং ডিজেল দুইটাই আছে, তবে বিদ্যুৎ বেশি। সোলার নাই? না, সোলার পাওয়ার পাম্প আমাদের এখানে নেই। আমরা সবগুলাই আপনার বিদ্যুৎ এবং ওই কিছু ডিজেল আছে, এটা দিয়ে আমরা সেচ দেওয়া হয়। আগে তো বোধহয় যে সেচের জন্য বেশিরভাগ ডিজেল পোড়ানোই হইতো, এখন একটু কমে গেছে না? সেটার কম লাগে না ডিজেল? এখন প্রায় কত 20% আছে, আর বাকিটা সব বিদ্যুৎ হয়ে গেছে। তাও ডিজেল লাগে? কেন লাগে? মানে আমরা তো জানি যে ধরেন এই শীতের সিজনে এখন বিদ্যুতের উৎপাদন চাহিদার চেয়েও তো অনেক বেশি, এবং এই আগে যেমন এই বোরোর জন্য, সেচের জন্য এখানে লোডশেডিং ছিল, ঢাকা শহরে আমরা 1 ঘন্টা করে বিদ্যুৎ পেতাম, তারপরে মানে গ্রামে যাতে নাকি সেচের কাজ চলে সেজন্য দেওয়া হতো। এখন তো আর তেমন কোনো সমস্যা নেই, তাও 20% আপনারা রাখছেন। আমরা বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে কারেন্টের কোনো সুবিধা নেই, এবং তারা নিজেরাও নিতে গেলে একটু ঝামেলা মনে করে, বিশেষ করে ট্রান্সফরমার বা বিদ্যুৎ মিটার লাগানোটা ঝামেলা মনে করে। এই জন্য এটা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু চলে আসতেছে। যেখানে আমরা একবার ভর্তুকি দিছিলাম, আপনাদের এলাকায় আছে তো? আপনাদের এলাকায় বিদ্যুৎ আছে তো? হ্যাঁ আছে, বিদ্যুৎ আছে, কিন্তু মাঠে যে মাঠে যাবে ওইখানে কিন্তু অনেক দূরে, ওইখানে কিন্তু গ্রাম। আচ্ছা, একটু ভিতরে। একটু ভিতরে, এই জন্য সেক্ষেত্রে আপনারা সোলারেরটা ভাবতে পারেন, পানি তোলার জন্য যে সোলারের গ্রিড করা হচ্ছে, একেবারে প্রত্যন্ত এলাকায় গিয়ে মাঠে করে দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা এখন এই সেচের চেয়ে আমরা সবজি নিয়ে বোধহয় অনেক প্রশ্ন। আমাদের সঙ্গে মেহেদী মাসুদ আছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি ওখান থেকে। আমি শুনতে চাই কে প্রথমে। আমার সাথে একজন কৃষক আছেন, আলী হোসেন ভাই। উনি আপনাদের কলা গাছের একটু রোগ বা ওনার কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে উনি আলোচনা করবে। আচ্ছা, আমরা হোসেন ভাইয়ের কাছে শুনি। জি, আমার নাম মোহাম্মদ আলী হোসেন। জি, আসসালামু আলাইকুম। কতদিন ধরে কৃষি কাজ করেন? আমি অনেক দিন ধরে কৃষি কাজ করি। কি ফসল করেন? আমার সবজি মোটামুটি সবই আছে, তবে কলা গাছ সম্বন্ধে আমার হলো বিশেষ প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, বলেন। আমার কলা গাছ যখন রোপণ করি আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে ওই যে মাছ পাতা আছে না, মাছ পাতার মধ্যে পোকা ঢুকে গাছটা পচা ভাব ধরে মরে যায়। আর কিছুদিন পরে গাছের পাতাটা সবুজ হয়ে যায়। কলা যখন আসে তখন ওই কলার গা দিয়া মশা ধরে। ওগুলা মশা না, আসলে অন্য পোকা। এর কারণে আমি আপনাদের জিজ্ঞাসা করতেছি কোন মেডিসিনের দরকার। জি, ধন্যবাদ আলী হোসেন সাহেব। কতদিন থেকে এই ক্ষেতে কলার বাগান আছে? আমার এই কলার বাগানটা 2 থেকে 4 বছর। কলার গাছ লাগানোর পরে 14-15 মাস পরে যে ফলটা পাওয়া যায় সেটাই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এর পরবর্তী বছর যখন আবার ওই ক্ষেতেই কলা গাছ মুড়ি ফসল হিসাবে আবাদ করা হয়, তখনই কিন্তু নানান নতুন ধরনের রোগ শুরু হয়।
তো কলা গাছের যে আপনি প্রথম রোগটা বললেন যে এক ধরনের পোকা ভিতরে ঢোকে, তারপরে কলা গাছের সুড়ঙ্গ করে কলা গাছটা মেরে ফেলে এবং পাতা শুকিয়ে পরে কলা গাছ মরে যায়। আপনারা দেখেন প্রথমে কলা গাছের যে সমস্ত রোগ হয় তার মধ্যে আপনার এক ধরনের রোগ হয় কৃমির রোগ। কৃমির রোগটা কিন্তু প্রথম বছর হয় না, দ্বিতীয় বছর থেকেই শুরু হয়। একই জায়গায় যখন কলা গাছ দ্বিতীয় বছর হয় তখন ওই এলাকার মাটি, আপনারা জানেন যে যেমন কোনো কোনো ফসল খাবার খুব মাটি থেকে বেশি খায়, আবার কোনো কোনো ফসল কম খায়। কলা গাছকে বলা হয় খাদক গাছ, অর্থাৎ যে জায়গায় লাগানো হয় ওই জায়গার মাটি এক বছর এসে ওই এলাকার মাটির পুষ্টি উপাদান সম্পূর্ণ খেয়ে ফেলে। যার জন্য কলা গাছের আমরা প্রথম ফর্মুলা বলি যে ক্ষেতে কলার বাগান করবেন সেই ক্ষেতে মুড়ি ফসল না নিয়ে একবারেই কলার ফসলটা নেবেন। আর যদি কলার মুড়ি ফসল হিসাবে নেন তাহলে কলা গাছ যখন মুড়ি ফসল হিসাবে থাকবে তখন অন্যান্য কলা গাছ যখন পাশ থেকে গজাবে তখন ওই কলার গজানোর শুরুতেই কেটে দিতে হবে। আপনি হয়তো এক জায়গায় দুটো কলা গাছ ম্যাক্সিমাম রাখতে পারেন, আর যদি একটা রাখেন সবচেয়ে ভালো। বাকিগুলো সব বের হওয়ার সঙ্গে সঙ্গে কেটে দিলে একটা গাছের জন্যই ওই জায়গার পুষ্টিটা থাকলো, বাকিগুলো আপনার ওই পুষ্টিটা খেয়ে নষ্ট করলো না। তারপরে আপনি যখন কলা গাছ ওখানে থাকলো দ্বিতীয় বছর কিন্তু তাকে খাবার দিতে হবে। কলা গাছ জানেন যে প্রচুর পরিমাণে সে পটাশিয়াম পছন্দ করে। পটাশিয়াম এক ধরনের খাবার, যেটা আমরা বলি যে মিউরেট অফ পটাশ সার। পটাশ সার হিসাবে পর্যাপ্ত পরিমাণে পটাশ সার দিতে হবে। প্রতি গাছের গোড়ায় প্রথমেই আপনার কচি অবস্থায় যখন গাছ ছোট থাকে তখন প্রত্যেকটা গাছে কমপক্ষে আধা কেজি করে পচা গোবরের পাশাপাশি পটাশ সার ব্যবহার করতে হবে। তারপরে আপনার 400 গ্রাম এই যে ফসফরাস, যেটা টিএসপি সার ব্যবহার করতে হবে, এবং গাছ বড় হওয়ার পাশাপাশি আপনার ইউরিয়া সার ব্যবহার করতে হবে 3 মাস পর পর। এখন দ্বিতীয়তে যে প্রশ্নটা করলেন যে কলা গাছের যখন মুকুল আসে, ফুল হয় এবং ছোট ছোট আঙুলের মতো কলা হয়, ওই কলায় এক ধরনের দাগ হচ্ছে, এইটাকে বলে কাঁচ পোকা। কাঁচ পোকা হচ্ছে কলা গাছের যে রস এবং কলার রসটা খেয়ে নষ্ট করে কলার ওজনটা কমিয়ে দেয়, কলার সাইজটা নষ্ট করে ফেলে এবং কলার যে বাজারে বিক্রয় মূল্য এটা অনেক কমে যায়। এখন কাঁচ পোকার হাত থেকে কীভাবে রক্ষা করবেন কলা গাছকে? বিদেশে এক ধরনের আপনার বড় বড় পলিথিন ব্যাগ, যেরকম সারের বস্তার পলিথিন ব্যাগ, ওই পলিথিন ব্যাগ নিচের দিকে খোলা রেখে পুরো কলার যে কাদিটা ঢেকে দেওয়া যায় এবং কলার যে পলিথিন ব্যাগটা হবে বড়, সেটা আপনার আলো বাতাস চলাচল করতে পারে। আর এই পোকাটা সবচেয়ে সুবিধা হলো এরা সবসময় উপর দিয়ে ঢোকার চেষ্টা করে। নিচের দিকে ফাঁকা থাকলেও ওরা নিচে এসে আর ঢুকবে না। তাহলে উপর দিয়ে যদি একটু বেঁধে দেন আর নিচের দিকে খোলা রাখেন তাহলে কাঁচ পোকার হাত থেকে আপনি নিরাপদ কলা চাষ করতে পারবেন, যেখানে বিষ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যদি মনে করেন যে বিষ দিতেই হয় তাহলে আপনার রিপকট জাতীয় যে বিষ আছে, মার্শাল যে বিষ আছে, বা সাইপারমেথ্রিন গ্রুপের যে বিষ আছে, বা আপনার ল্যামডা গ্রুপের যে বিষ আছে, সেটা দিতে হবে যখন ছোট অবস্থায়। মনে রাখবেন যে কলা পাড়ার বা কলা গাছ কাটার 15 দিনের ভিতরে যেন কোনো বিষ না দেওয়া হয়। কলার কিভাবে কখন তার পাড়ার সময় হবে এটা খুব জরুরি, কারণ আপনারা জানেন যে কলার এখন জোর করে পাকানোর জন্য নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। একটু যদি ধৈর্য ধরে কলা যখন পরিপক্ক হয় তখন যদি এটা কাটেন তাহলে আপনার ধরেন 10 কাঁধি কলা পারলেন, বাজার থেকে পাকা কলা যদি 4-5টা ওর ভিতরে রেখে দেন, তারপরে ঢেকে রাখেন, কলাটা আপনার দ্রুত পেকে যাবে, কোনো কেমিক্যাল প্রয়োজন হবে না। আর যেটা বললেন যে কিভাবে বুঝবেন যে এখন কলা কাটার সময় হয়েছে কলা গাছ থেকে, এটা বোঝার নিয়ম হচ্ছে যে একটা কলার যে আপনার শিরা আছে, শিরাগুলো যখন কলার সঙ্গে মিলিয়ে যাবে, সমান হয়ে যাবে, তখনই বুঝবেন যে এই কলাটা
আমার কাটার সময় হয়েছে। মানে অনেক কিছু বললেন, এত কিছু হয়তো একসাথে মনেও রাখতে পারবেন না, তবে আমি দেখতে পাচ্ছি সুভাষ দা মাথা নাড়াচ্ছেন, তো আপনি একটু বুঝিয়ে দিবেন এই মুহূর্তে ওনার করণীয় যেটা বলছেন যে ওই পলিথিনের ব্যাগ সেই ব্যবস্থাটা নিতে পারেন। আপনি আলী হোসেন চাচা বুঝতে পারছেন তো নাকি? জি, ওনারও আর কিছু এই মুহূর্তে বোঝার নাই, ওগুলা পরে আমরা বলবো। আর আচ্ছা, তার মানে ওষুধের কথা কিন্তু বলেন নাই উনি? হ্যাঁ, না, ওষুধ মানে আপনারা কিছু হলেই, পোকা হলে, ইয়ে হলে, পাতা বাঁকা হয়ে গেলে ওষুধ দেওয়ার চেষ্টা করেন, সেটা তো বিষ। মানে সেটা না দিয়েও কেমনি ভালো ফসল করা যায়, সবজি করা যায়, সেটা বলেছেন। ঠিক আছে, অন্য কারো প্রশ্ন নেই। আচ্ছা, আমরা আব্দুল মালিক একজন ভাই আছে, উনি বড় মৌসুম তো এখন শুরু, প্রায় উনি একটু সারের সমস্যা নিয়ে আলাপ করবে। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ রাখছে বলে, 1 হেক্টরে ইউরিয়া এবং টিএসপি সার কতটুকু লাগে এবং আচ্ছা, মানগত ধানের মানগত কিভাবে ভালো হবে এইটুকু আমাদের পরামর্শ দিলে খুশি হব। আচ্ছা, আচ্ছা মালিক ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন। এখন আপনি কোন জাতের ধান করেছেন ইরি বা করবেন? ইরি আমরা যারা বলি 29। আপনি করবেন বিরি ধান 29। আচ্ছা, 29 ধান আপনার জমিতে যখন করবেন, আমি প্রথমেই বলে রাখি যে কালিহাতি কৃষক ভাইরা আসলে যেহেতু নিচু এলাকা এবং খুব বড় আবাদ বেশি হয়, আপনারা যে বীজতলা করেছেন এবং বীজতলা থেকে এখন আপনার মূল জমিতে এটা রোপণ করবেন। একটা কাজ প্রথমেই করে নেবেন বীজতলায়, যে বাদামি গাছ ফড়িং যে আক্রমণ হয়, বাদামি গাছ ফড়িংয়ের যে মাতৃ যে পোকাগুলো থাকে, মা পোকা যে থাকে, সেটা বীজতলাতে যদি মেরে ফেলেন তাহলে মূল জমিতে ওইটা আর যাওয়ার সুযোগ পাবে না। আপনার 1 একরের বীজতলা দিয়ে 20 একরের আপনার ধান রোপণ করা যায়। এই জন্য 1 একর জায়গা যতটুকু সহজে আপনার পোকা দমন করা যায়, 20 একর অনেক কঠিন হয়ে পড়ে। আপনি প্রথমেই করবেন বোরো ধান করতে গেলে আপনার যে বীজতলাটা এক ধরনের নেট আছে মশারি দিয়ে তৈরি, এই নেট দিয়ে পোকাগুলো ধরে নষ্ট করে ফেলবেন। অথবা আপনার হ্যাজাক লাইট বা হারিকেনের বাতি দিয়ে সন্ধেবেলা যদি একটু জ্বালিয়ে রাখেন আর নিচে একটা বালতি রাখেন পানিতে সামান্য কয়েক ফোঁটা সাবানের গুঁড়া দিয়ে রাখলে ওই বীজতলার যে পোকাগুলো আছে, বিশেষ করে ক্ষতিকর পোকা, বাদামি গাছ ফড়িং বলেন বা আপনার লম্বা সুর ঘাস ফড়িং বলেন বা আপনার অন্যান্য পোকা, যে বিশেষ করে মা পোকা যেগুলো পরবর্তীতে মূল জমিতে গিয়ে বংশবৃদ্ধি করবে, সেই মা পোকাগুলো যদি মেরে ফেলেন, এখন একটা পোকা মানে 1000 পোকা মারার সমান, তাহলে পরবর্তীতে আমাদের যে আইপিএম ব্যবস্থা আছে মূল জমিতে ব্যবহার করা, তখন আর কীটনাশকের প্রয়োজন হবে না। এবার আসেন যে মূল জমিতে কি সার ব্যবহার করবেন। দেখেন, আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু আমরা চিন্তা করছি না। প্রতি বছরই আমরা একই জমিতে বারবার বোরো ধানের চাষ করছি। পরিপূর্ণ পুষ্টি প্রদানের জন্য যে 16টা খাবার প্রয়োজন হয়, তার ভিতরে প্রধানত যে আপনার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম দরকার, সেইগুলো বেশি পরিমাণে প্রয়োজন, যার কারণে এইগুলো বেশি পরিমাণে মাটি থেকে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে সার আকারে না দিলে আর ধান হচ্ছে না। কিন্তু অন্যান্য যে কম পরিমাণে দরকার, আপনি বললেন যে আপনার ধানের ফলন দিন দিন কমে যাচ্ছে, কারণটা কিন্তু ওইটা যে গৌণ উপাদান যেগুলো পরিমাণে কম লাগে কিন্তু না হলে নয়, যেমন দস্তা, 1 একর জমিতে মাত্র 1 কেজি বা 1.5 কেজি দস্তা লাগে। দেখেন, কিন্তু এই দস্তার যদি ঘাটতি হয়, আপনার ধানে চিটা হবে বেশি, আপনার ধানের পুষ্টটা আসবে না। আপনার ধানে যদি 200টা ধান থাকে একটা শীষে, তার মধ্যে 50টা পুষ্ট হবে আর 150টা চিটা হয়ে যাবে। ঠিক একইভাবে বোরন সার আপনি খেতে গেলে মনে করবেন যেন ইউরিয়ার অভাব, অথচ ইউরিয়ার অভাব না, এটা বোরনের অভাব। বোরন সারও কিন্তু মাত্র 1 একর জমিতে দেখা যাচ্ছে 2 থেকে 3 কেজি দরকার। 2 থেকে 3 কেজি অভাবে ওই ধানের গাছ ইউরিয়া নিতে পারবে না, পটাশ নিতে পারবে না, টিএসপি নিতে পারবে না। সবসময় মনে রাখবেন, ইউরিয়া সার বেশি ব্যবহার করা মানেই আপনি পোকামাকড়কে দাওয়াত দিচ্ছেন। ইউরিয়া সারের ব্যবহারটা খুবই সীমিত রাখবেন, পটাশ এবং টিএসপি সারের ব্যবহারটা বাড়াবেন।
এখন ইউরিয়া কতটুকু ব্যবহার করবেন? 29 সারের জন্য সাধারণত আমরা বলি এক হেক্টর সারের জন্য উচ্চ ফলনশীল বিধান 29-এর জন্য 200 থেকে 250 কেজি দরকার। এখন 200 থেকে 250 কেজি সার অবশ্যই আপনি 3 বারে ব্যবহার করবেন। আপনি ঠিক চারা রোপণের 15 দিন পর 3 ভাগের অর্ধেক, আবার 15 দিন পর 3 ভাগের অর্ধেক, এবং 45 দিনের পরে আবার 3 ভাগের অর্ধেক। এইভাবে যদি ব্যবহার করেন, সারের ব্যবহারটা গাছ ঠিকমতো নিতে পারবে, আপনার ফলন বৃদ্ধি হবে। টিএসপি সাধারণত আমরা বলি 70 থেকে 80 কেজি বা এই হিসাবে ব্যবহার করতে। সেটাও আপনার টিএসপি অবশ্যই আপনি ব্যবহার করবেন শেষ চাষের সময়। কখনো চারা লাগানোর পরে যদি টিএসপি ব্যবহার করেন, এর উপকার কম পাবেন। ধানের ফলন বৃদ্ধির জন্য পটাশ সার কিন্তু খুবই প্রয়োজন। আর পটাশ সার ঠিক ইউরিয়া সারের মতো আপনি 3 বারে ব্যবহার না করে কমপক্ষে 2 বারে ব্যবহার করবেন। আমার মনে হয় মালিক ভাইয়ের প্রশ্নের সাথে সাথে মানে শুধু কালীহাতি নয়, মানে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে মাটির স্বাস্থ্য নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। যা আমি একটুখানি পরিষ্কার হতে চাই যে আপনি বললেন যে আপনাদের কালীহাতির মাটিতে, তার মানে এখন কালীহাতির মাটির স্বাস্থ্য আর দিনাজপুরের মাটির স্বাস্থ্য তো অবশ্যই আলাদা, এবং সেটা ধরেন সুভাষ দা ওখানে আছেন কর্মরত, উপসহকারী কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তারা তো এটি পরীক্ষা করে এই সাজেশনটি দিতে পারে নাকি পারে না? হ্যাঁ, অবশ্যই পারেন। আসলে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা যারা মাঠে কাজ করছেন এই বিষয়ে আসলে অবগত আছেন, কিন্তু যেহেতু এগ্রিকালচার সায়েন্সটা আসলে ডাইনামিক, চেঞ্জ হচ্ছে বারবার, এবং এই যে বিভিন্ন ধানের জাত বের হচ্ছে, এর সঙ্গে আপনার জ্ঞানের সঙ্গে সমতা রাখার জন্য ওনাদের যে প্রশিক্ষণ এবং নলেজ আপডেট রাখা দরকার। সে কারণে আমরা এইভাবে যে আপনারা অনুষ্ঠান করছেন, এটা হচ্ছে আমাদের কৃষি অফিসে, উপজেলা কৃষি অফিসে ওনাদের 15 দিন পর পর একটা প্রশিক্ষণ হয়। তারপরে ধরেন বিভিন্ন জাতের জন্য বিভিন্ন সারের। তারপরে সুভাষবাবু, আপনার এলাকার মাটি, আপনার এই যে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন, এই জোনের কত নম্বর? 28 এবং 9। নদী বিধৌত মাটিতে আপনার পটাশ সার তো আসলে সমস্যা হচ্ছে কি সুভাষবাবু, পটাশ সারটা মাটি যেখান থেকে তৈরি হয়েছে, যে খনিজ পদার্থ বা পাথর ভেঙে ভেঙে যে মাটির সৃষ্টি, যেখান থেকে তৈরি হয়েছে, এর পরিমাণ খুব কম, যার কারণে এটা ধুয়ে চলে যায়। আর টিএসপি আপনাদের এলাকায় একটা সমস্যা হচ্ছে যে ক্যালসিয়াম বেশি থাকার কারণে ওই টিএসপিটা ওটা যৌগ গঠন করে ফেলে, যার কারণে গাছ নিতে পারে না। এই জন্য যখন শেষ চাষের সময় ওটা ব্যবহার করা হয়, তখন ওই যে টিএসপিটা আপনার গাছের খাবার উপযোগী হয়ে আসে। এই জন্য এটা খেয়াল রাখবেন যে আপনাদের টিএসপি প্রয়োজন আছে। টিএসপি না দিলে কিন্তু ধান ভালো ফলন দেবে না। আবার পটাশ যেটা একবার দিলে যা ফলন দেবে, 2 বার দিলে তার চেয়েও বেশি ফলন দেবে, এই কারণে যেহেতু ধুয়ে চলে যাচ্ছে। আমার এখানে অনেক কৃষক আছে যারা ডিএপি ব্যবহার করে, তারা কিন্তু প্রতি শতাংশে বলি আমি, প্রতি শতাংশে আধা কেজি ব্যবহার করে। আর টিএসপিটা কিন্তু 1 কেজি অনেকে ব্যবহার করতে চায়, আমরা কিন্তু 600 গ্রামের উপর করতে দিই না। বিশেষ করে এখানে জিপসাম এবং দস্তা যেটা, ওইটা ব্যবহার করতে চাই না। তারপর আমরা লোল্যান্ড হিসাবে তাদেরকে এটা ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি। তো ইদানিং সুষম সারই ব্যবহার করে। তবে আমরা বোরনটা এখনও ওই যে ওরা মনে করে ধানের মধ্যে বোরন দেওয়া লাগবে না, শুধু গমের মধ্যেই বোরনটা ওরা ইউজ করে। তো এতে কি আমাদের ফলনের কোনো ব্যাঘাত হবে কি না সেটাই জানার জন্য ওনাদের বেশ আমাদের এখানে কৃষকরা অনেকে গুটি ইউরিয়া ব্যবহার করে। তো গুটি ইউরিয়া ব্যবহার করলে সেই জায়গায় আমরা তো একবারের উপরে দিতে পারি না। আমরা পটাশ যেটা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য বলি, সেটা দিলে তো সারটা বেশি হয়ে যায়। তখন কি আমাদের কোনো সমস্যা আছে কিনা, এটাই বিশেষ করে জানার। এটা খুবই ভালো কথা বলেছেন সুভাষবাবু। এটা আসলে কিছুদিন আগে একটা গবেষণা হয়েছে, যেখানে 28 এবং 29 ধানের গুটি ইউরিয়া নিয়ে কার কতটুকু প্রয়োজন, এটা তা আপনারা কি মেগাটা ব্যবহার করেন না ছোটটা ব্যবহার করেন? আমরা মেগাটা ব্যবহার করি। দেখেন, যদি 28 ধানে গুটি ইউরিয়া ব্যবহার করেন, একই পরিমাণ ব্যবহার করছেন। আবার 29 ধানে যদি করেন, একই গুটি ইউরিয়া ব্যবহার করছেন। কিন্তু 28 ধানের জীবনটা হচ্ছে 140 দিনে শেষ হয়ে যায়।
অথচ 29 ধানের জীবনটা 160 থেকে 165 দিন। তাহলে অবশ্যই যার জীবন লম্বা বেশি তার খাবারও বেশি প্রয়োজন। তাহলে শেষের দিকে 29 ধান কিন্তু ইউরিয়ার শর্টেজ পড়ে। আপনি দেখে তখন বলতে পারবেন, ওই কৃষক ভাই বুঝবেন যে আমার তো তাহলে ইউরিয়া প্রয়োজন। শেষের দিকে দরকার হলে তখন তো আর গুটি দেওয়ার প্রয়োজন নেই, দরকার হলে আধা কেজি বা 1 পকরে হলেও গুটি ইউরিয়া ছিটিয়ে দিলে আপনার ফলন বাড়বে। সুভাষ দা, তারপরে অন্য কারো প্রশ্ন নেই? আমির আলী ভাই উনি একটু লাউয়ের নিয়ে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। লাউ অনেক হয়েছে নাকি? হ্যাঁ, লাউ অনেক হয়েছে। লাউটা যখন এই হ্যাঁ গজায়, মানে 1 ফিট হয়, তখন লাউ গাছটা লাল হইয়া মারা যায়। লাউ ধরলে তখন পোকা হয় লাউর ভিতরে। আপনি তো প্রতি বছরই লাউ করেন এই সিজনে, তাই না? আচ্ছা, তাহলে সুভাষ দাদা কি বলছে? কোনো সমাধান দেয় নাই? ওনার এই যে দাদা সামনে বসে আছে, ওনার কাছে কোনো পরামর্শ নেই। ঠিক আছে, তাহলে একটু বল। হ্যাঁ, ঠিক আছে। লাউ গাছ যেখানে করবেন, এটা আসলে গুড়া যখন পচে যায়, শিকড় যখন পচে যায়, তখন কিন্তু ওই কচি পাতাটা শুকিয়ে মরে যায়। এখন গুড়া পচে কিভাবে, সেটা আপনি কিভাবে ঠিক করবেন? গুড়া পচাটা আপনি যেখানে গেলে মাদাটা তৈরি করবেন, এখানে পচা গোবর যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি কাঁচা গোবর ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা হয়। আবার যদি কাঁচা লতা পাতা এগুলো থাকে তাহলে তখন পচার সুযোগে ওখানে আপনার খাবার শর্টেজ পড়ে, তখন গুঁড়া পচে নষ্ট হয়ে যায়। আবার আপনি যদি ওখানে ছাই একটু দেন, তারপরে অন্যান্য দেন, তাহলে পিঁপড়া টিপড়াই শিকড় কাটবে না, তখন আপনার লাউ গাছটা মরবে না। আর বলছেন যে লাউ যখন, সেগুলো তো বোধহয় উনি মানে জানেন, তাই তো করেন তো, তাই না? একটু ছাই গোড়ায় দিতে হয়, ছিটিয়ে দিতে হয়, সেটা করেন না? ছাই তো ব্যবহার করি পরে। এই জন্য প্রথমেই ছাই ব্যবহার করবেন, তাহলে আর পোকার শিকড় কাটবে না, পচবে না বা নষ্ট হবে না। আর ওই পচা গোবর ব্যবহার করবেন, কখনোই কাঁচা গোবর ব্যবহার করবেন না। কাঁচা গোবর ব্যবহার করলে ওখানে পোকা জন্ম নেয়, ওই পোকাই আবার ওই সমস্যাটা সৃষ্টি করে। আচ্ছা, আর একটা বললেন যে লাউ যখন ছোট করা হয় তখন ওই আপনার পচে যায়। আসলে পচে যায় এক ধরনের মাছি পোকা। আচ্ছা, এই মাছি পোকাটা খুবই সমস্যা করে। এটা শুধু লাউ না, লাউ, আপনার চিচিঙ্গা, আপনার করলা, বেগুন, মাছি পোকায় দমনের জন্য আপনি প্রথমে এক ধরনের বিষ টোপ, সুভাষবাবু আপনি বিষ টোপ তৈরি করা শিখিয়ে দেবেন। পচা লাউ 2-1টা আপনার পাত্রে রেখে ওখানে বিষ যখন আপনি খেতে, আপনার প্রতি কাঠায়, আপনাদের যে প্রতি কাঠায় যদি একটা করে শানুকের উপরে যদি আপনি এই মিষ্টি লাউয়ের খণ্ড রেখে ওখানে বিষ দিয়ে, আপনি জানেন যে কোনো মাছি পোকা দমনের জন্য যে সাইপারমেথ্রিন গ্রুপের বা আপনার এই দিয়ে বিষ মিখিয়ে ওখানে দেবেন, তখন মাছি পোকা আপনার ওই কচি লাউয়ে না বসে ওখানে বসবে। বসলেই আপনার ওই যখনই ডিম পাড়বে ওই ডিমটা নষ্ট হয়ে যাবে, যেহেতু বিষ টোপ। এইভাবে শেখালে আপনি প্রতি কাঠায় যদি একটা করে শানকিতে আপনি যদি বিষ টোপ ব্যবহার করেন, কোনো কীটনাশক লাগবে না। আর অন্যান্য বিষয় সেক্স ফেরোমন তো আছে। এখন কখনোই চাচা, কখনোই লাউ যেহেতু আমরা ডাইরেক্ট বাজার থেকে কিনে এনে খাই, এই লাউয়ে যেন বিষ দেবেন না, কোনো বিষ দেবেন না। কোনো বিষ, আমির আলী চাচা দেন নাকি বিষ? এখন একটু দেন নাকি? না, বিষ দিই না। হ্যাঁ, আবার যখন অনেক সময় লাউ গাছের পাতা সাদা হয়ে যায়, আপনি এই ছায়ে সামান্য একটু কয়েক ফোঁটা কেরাসিন মিশিয়ে ভোরবেলা ছিটাই দেবেন। ভোরবেলা ছিটিয়ে দিলে দেখবেন যে ওই সাদা সাদা যে সমস্ত এগুলো আছে ওগুলো আর নাই। বিষ কখনোই দিতে যাবেন না। আর বিষ যদি দিতেই হয় তখন উপজেলা কৃষি অফিস বা আমাদের কাছে বা সুভাষবাবুর কাছে জিজ্ঞাসা করে তারপরে দেবেন। আচ্ছা আচ্ছা, তারপরে কে আছে? আমেনা আপা। আমার 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন যে আম গাছে আম ধরার পর বড় হয়, সেই সময় এই পোকা হয় প্রতিটা আমের মধ্যে। পোকা হইলে পরে ওই আমটা কাটলে পোকাটা উড়াল দেয়, জায়গা পাকলেও এই ধরনের বুঝেন যে আম পাকছে, পাকার পর ছিলাইছে, সব হান্ডি পুইরা গেছে গা, পোকা হয়েছে, ছিলানোর পর পোকাটা উড়াল দেয় বাইরে যায়। এটার জন্য আমি শুনবার চাই। আর আলি ধান যে সময় ফালাই, কিভাবে ফালান যায়, ওই ধানটা
ই ফিরে আমি ফালাইছি 1 মণ ধান ফালাইছি, বুঝেন যে এই কেটে ফালানোর পর কুনাইয়া ফালাইছি, ধানটা খুব বাড়ে নাই। সার দিছি, সার দেওয়ার পর তাও ধানটা নাল হয়ে গেছে গা। এটা কি সমস্যা? আমিনা আপা, আচ্ছা আপনার 2টা প্রশ্ন আর আমার একটা প্রশ্ন আপনার কাছে। আগে আমার প্রশ্নটা করি। আপনার নিজের না জমি? হ্যাঁ জি। আচ্ছা, আম গাছও আপনার আমের বাগানও আপনার? জি। নিজে করেন কৃষিকাজ? কৃষিকাজ আমি নিজে করি, আমার স্বামী বাইরে বাবা বাবা, গাভী হ্যাঁ। পালি। বাপ রে বাপ, আর কি কি করেন একটু শুনে নেই। ও তো ধরেন যে কৃষিকাজ নিজে করেন, আম বাগান, তারপরে আর কি আছে? গাভী পালেন? গাভী পালি, 3টা গরু আছে, আমি একটা গাভী বসছে আর একটা পানাইতেছে, আর 10-এর করে দুধ হয়। হ্যাঁ। আমি নিজে বাজারে আচ্ছা বিক্রি। খালা, বাবা রে, দাঁড়ান আসতেছি আপনার এখানে। এই আপনার জমি কত? জমি নইলে 155 ডিসিম, আমরা ডিসিম বলি আর কি, শতাংশ। শতাংশ। খারাপ না, অনেক আছে। আর এই অনেক দিন ধরে এই কৃষির কাজ করেন, এই যে ধানের কথা যেটা বললেন। আমার স্বামী 18 বছর ধরে বিদেশ গেছে, বুঝলেন যে আমি একবারে দরিদ্র ছিলাম। আমি ওই মাসের বকরা টকরা নইয়া তারপর দিয়ে করছি, এখন আল্লাহ করলে বুগরে হান রাখছি, এবার কলার জমিন নাই। আমি 12 বছর ধরে ক্ষেত খোলা নিজে আবাদ করি, নিজে সার ছিটাই। নিজেই করেন সব? হ্যাঁ। আচ্ছা, লোক রাখেন আপনি আবার? আবার আপনি আবার লোক রাখেন? মহিলা কামলা নয়, পুরুষ কামলার দাম বেশি নেয়, মহিলা কামলার দামটা কম নেয়। আচ্ছা আচ্ছা, এই জন্য মহিলা কামড়ালেন। তাহলে তো মহিলারা তো ক্ষেতের কাজ সবই পারে। ধরেন আপনি একলা সব একেবারে জমি তৈরির থেকে শুরু করে ওষুধ, এই যে এখন জিজ্ঞেস করতেছেন স্যারের কাছে কি কি লাগবে, সেগুলো থেকে শুরু করে আপনি সব করেন? প্রথম আমি নিজে একা করতাম, আমারে অনেক মাসেই খারাপ বলতো, খারাপ বলতো। এখন আমি করতে করতে অনেক গরিব মহিলারা যারা বাড়িতে বসে থাকে, আমি কই যে দেখ আমাকে তো খারাপ বলে, কেউ তো আমার বাদ দিব না, আমাকে কাপড় চোপড় দিব না, আমার নাকি মাঠে কাজ কর, তো দুধে অর্ধেক টাকাও দেই, তাইলে তো 100 টাকা ঘরে এলো, নিজের ইটা তুই মিঠা খাবি। এবার করে অনেক মহিলাই কি আর কি আমার নাকি মাঠে কাজ করে। আচ্ছা খালা, এবার গোপন কথা বলেন, সম্পত্তি করছেন কেমন, ঘরবাড়ি কেমন করছেন, নিজের আয়ে কি কি করছেন সেটা একটু শুনি। একদম নিজে পরিশ্রম করে করে কি করছেন? আমি পরিশ্রম করে, বুঝেন যে আমি আমার স্বামী যখন বিদেশ গেত তখন আমার 3-4 লাখ টাকা ঋণ ছিলাম। তারপরে অনেক জায়গায় কি ঘোরাফেরা কইরা কাজ কাম কইরে যেটা পাইতাম সেটাই করতাম। করার পর ওই বুগরাহান কিছু 5-6 লাখ টাকার জমিন রাখছি, বাড়তে ইত্যাদি অনেক কিছু করছি। 2টা চৌরি ঘর, একটা গোয়াল ঘর, একটা পাকঘর, এই পর্যন্ত। ওই ফ্রিজ টিভি টুবি এঙ্গে আর কি। আচ্ছা, ফ্রিজ টিভি সব আছে। আচ্ছা খালা, যে ঋণ শোধ করছেন তো না, আপনার স্বামী যে বিদেশ গেছে ঋণ শোধ করছেন? ঋণ শোধ করছি। উনি টাকা পয়সা পাঠায় না? পাঠায়। আচ্ছা, উনি ছেলেও দিছি। তারপর তা ওনার চেয়ে তো এখন আপনার ইনকাম বেশি মনে হয়। আমার রোজ কাজ হয় 500 টাকা। রোজ 500 টাকা মানে সবাইরে দিয়া থুয়ে? না, ওই গাভী বালি, গাভীর আর কি দুধ বেচলে 400-500 টাকা রোজ হয় আর কি, প্রতিদিন। আচ্ছা, আর ওই যে ফসল থেকে তো হয় ক্ষেত খোলার ডাব্বা, সেগুলি বাদ? হ্যাঁ। ও, সে ক্ষেত খোলা বাদ? মা গো। না, বোঝা যায়। আবার ক্ষেতের যে ধানটি পাই, ওই ধানটি একবারে বিক্রি করে অন্য কাজ করি, ওইটা আর কি করি না। আচ্ছা, আপনারা আমি একদিন এইখানে স্টুডিওতে আসতে বলবো, আসবেন? আপনি তো ওইখান থেকে বসে কথা বলতেছেন। হ্যাঁ, স্টুডিও। আচ্ছা ঠিক আছে, এখানে স্টুডিওতে এসে কথা বলবেন। এবং এই যে আমাদের অনেক মায়েরা, অনেক মহিলারা এই কৃষিকাজ করে, কিন্তু তারপরেও যে আপনি একজন সফল কৃষক, আপনি অনেক কিছু করছেন। আমরা আরেকটু গল্প শুনতে চাই। যাই হোক, এখন আপনার সমস্যার সমাধানটা স্যার একটু বলে দেন। দেখেন, আমরা সবজি বা ধান খেতে যেমন যত্ন নিই, ফলে কিন্তু এখনও যত্ন আমরা বিশেষ বিশেষ এলাকা ছাড়া নেওয়া শিখিনি। আমের মুকুল আসার 1 মাস আগে, যেমন এখন আপনার আম গাছে একটা স্প্রে করতে হবে। আপনি ইমিটাপ জাতীয় একটা ওষুধ আছে, ইমিটাপ, সুভাষবাবু আপনি মনে রাখেন, একটু লিখে দেন। ইমিটাপ প্রতি 10 লিটার পানিতে 20 ml দিয়ে আপনি গাছ স্প্রে করে দেবেন। এখন যদি স্প্রে করেন, তারপরে মুকুল আসার
1 মাস পরে স্প্রে করবেন, যখন ছোট ছোট মার্বেলের মতো হবে, ওনার আমে আর কখনোই কোনো পোকা থাকবে না। যখন আমাদের মুকুলগুলো একেবারে ফুটে যায়, মটর দানার মতন হয়, তখন কিন্তু আমরা ওই যে ফাঙ্গাস প্লাস কীটনাশক দুইটা আবার একসাথে স্প্রে করাই দিই। এই দুইটা কাজই করি আমরা, কিন্তু 3 বার কিন্তু ওষুধ এখানে স্প্রে করানো হয় যারা করে। যেখানে আপনার 2 বার থেকে 3 বার স্প্রে করা হবে, হ্যাঁ। সেখানে ওই আমে আর পোকা থাকবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, ডোজ যখনই কীটনাশক ব্যবহার করবেন, পানিতে মিশাবেন, এই ডোজটা অনেক সময় মুখ দিয়ে মেপে নেন, অথবা সবচেয়ে ভালো যে এই যে আপনার সিরিঞ্জ আছে যেটা ফেলে দেয়, হ্যাঁ, হ্যাঁ। ওই একটা সিরিঞ্জ আপনি পুরনো সিরিঞ্জ ঘরে রেখে দেবেন, ওইটা মেপে নিতে সুবিধা হবে। জি, এই জন্য উপযুক্ত মাত্রা দিলে আর কোনো ক্ষতি আচ্ছা, হবে না। আমিনা আপা, আমের ব্যাপারে আপনি পরামর্শ দিয়েছেন, তারপরের প্রশ্নটা কি ছিল আমিনা আপা? আলি যে ফালা নয়, কেবল হ্যাঁ, ধান। ধানের। ধানে থেকে ধান। গজাই, হ্যাঁ, ওই হালিটার জন্য হ্যাঁ আচ্ছা, হালি- বাড়ে না, খুব একটা বাড়ে না। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। আপনি যখন বীজ তলার জন্য যে বীজটা আপনি ভিজাবেন, ভিজানোর সময় বেশি পানিতে ভিজাবেন। পানিতে ভিজানোর সময় উপরে যে চিটা হয়, চিটাগুলো সব ফেলে দেবেন। তাহলে চিটা যখনই আপনি পুরো চিটাগুলো ফেলে দেবেন, অপুষ্ট যে বীজগুলো সেগুলোও ফেলে দেবেন। অপুষ্ট বীজ বুঝবেন কীভাবে? আপনি একটা বালতিতে যখন আপনার বা চাড়িতে যখন ধানটা ভিজাবেন, ওই ভিজানোর সময় একটু ধুলা মিশিয়ে নেবেন পানিতে। ধুলা মিশিয়ে নিলে যখনই আপনি ওই বীজগুলো দিবেন, তখন দেখবেন যে আপনার সামান্য অপুষ্ট বীজও ভেসে উঠেছে। ওই বীজগুলো সব ফেলে দিয়ে সম্পূর্ণ পুষ্ট বীজগুলো নিচেই থাকবে। তারপরে ওগুলো ধুয়ে নিয়ে আপনি বীজতলায় এগুলো তারপরে জাগ দেবেন। জাগ দেওয়ার ক্ষেত্রে আমরা বলি কি, যখন বীজগুলো আপনি নির্বাচন করবেন, তখন একটু রোদে শুকাই নেবেন, পুনরায় রোদে শুকাই নেবেন। তাহলে ওর যে ঘুমন্ত অবস্থাটা, ও জাগতে সুবিধা হবে। যদি জাগ দেন সামান্য যে কোনো জায়গায়, তাহলে 72 ঘন্টা ভিজাতে হবে, মানে জাগ দেওয়া লাগবে, তারপরে মুখটা ফুটবে। আর যদি খুব ভালো করে ধানের খড়ের ভিতরে রেখে দেন, তাহলে দেখা যাচ্ছে ওটা 50 ঘন্টায় মুখ ফাটবে। মুখ যখন দেখবেন যে শতকরা 80টা ফেটেছে, তখন আপনি বীজতলায় ওটা ফেলবেন। বীজতলায় আপনি ফেলার আগে বীজতলায় একটু মাটিটা ভালো করে কাদা করে নেবেন, এবং যেন পানির ভিতরে না ঢুকে যায়, বেশি মাটির নিচে না চলে যায়। তাহলে আপনি দেখবেন সব আপনার চারাগুলো সুস্থ এবং সবল হয়েছে। আর একটা বিশেষ জিনিস হচ্ছে যে ছোট্ট জায়গায় খুব বেশি বীজ ফেলে, হ্যাঁ, যার কারণে পুষ্টি হয় না। আচ্ছা, এই জন্য আপনার নিয়ম মতো, যেমন আপনার আমরা বলি যে 1 মিটার স্কোয়ার জায়গায় 1 কেজির উপরে যেন বীজ না পড়ে। আমিনা খালা, আপনাদের আরেকটু প্রশ্ন, আপনার ছেলে মেয়ে কয়জন, তারা পড়াশোনা করে কিনা? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বাইরে মালয়েশিয়া থাকে, ছেলে কোন? হ্যাঁ, আমার মেয়ে বিয়ে দিছি। ভুল করছি, এসব বুঝতাম কম, প্রশিক্ষণ করতাম না, জানতাম না। মেয়ে 7-এ পড়তো, ওই টাইমে বিয়ে দিয়ে দিয়েছিলাম। তার বাদে ছেলেটা বুঝেন যে 9-এ পড়তো, ছোটা বানা করতো, ঘুরতো গাড়তো, বিদেশ দিছি। আর আল্লাহ করলে বিদেশ গেলে মোটামুটি অন ভালো কি আর কি। বিদেশে গেছে কেমনে? ওই যে নৌকায় করে গেছে নাকি? না না না, একবারে ফ্রি ভিসা দিয়ে দিছি। ফ্রি হ্যাঁ, ফ্রি ভিসা বুঝলেন যে একবারে। আচ্ছা, ছেলের খরচও আপনি দিছেন, যাওয়ার খরচ? জি, আমি দিছি। আচ্ছা, ঋণ আছে নাকি? ঋণ এখন আল্লাহ করলে মোটামুটি শেষ। শেষ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মেয়েদেরকে আপনি প্রশিক্ষণ করান আপনি এখন? আমি এখন প্রশিক্ষণ করাই না পা। আমি বুঝেন যে আমার 3টা গাভী আছে। সকালে উঠিয়ে আগে এক গাভী পানাই, তারপর তার খাওয়া দাওয়া দিতে দিতে আমার বাজারে যাইতে হয়। বাজারে 11টা 12টা বাজে। ওই টাইমে মানে নিজে? হ্যাঁ, আমি নিজে বাজারে যাই দুধ নিয়ে। ওই টাইমে আইসে আবার আমার ক্ষেত খোলার করতে হয়। আচ্ছা আচ্ছা, তো সময় পান না আসলে প্রশিক্ষণ দেওয়ানোর, কিন্তু আপনি মেয়েদেরকে তো শেখাবেন, তাই না? আপনার মতো যাতে আমিনার মতো আরো সবাই এই কৃষি কাজ বা এত সব কাজ করে যাতে স্বাবলম্বী হয়, তাই না? জি, শেখাবেন তো? জি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমিনা খালা। আপনার চাই আমরা, আপনি একদিন স্টুডিওতে আসেন। আমি আর একটা কথা বলি। বলেন। হালি ধান যে চকে নিয়ে তুললে গুছা গাড়া হয়, বুঝছেন? ওই ধানটা কয়দিন 15-22 দিন না হইতেই ধানটা মাঝখানের মাছটে
পোকায় খাইয়া দেয়, এটার কি ইয়ে আছে? দেখেন, যখনই আপনি ওই ধানটা লাগালেন তখন এক ধরনের মাজরা পোকাই আপনার ওই ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ওর ভিতরে একদম কচি ডুগা দিয়ে ঢুকে ওর যে খাবার সংগ্রহ করে যেখানে, ওখানে কেটে দেয়। কেটে দিলে ওই আগাটা একদম শুধু কচি ডুগাটা শুকিয়ে পরে পুরো গাছটা মারা যায়। হ্যাঁ, মারা যায়। এখন ওই তখন টান দিয়ে দেখবেন সহজে চলে আসে, কারণ যেখানে কেটে দেয় ওইটা টান দিলেই চলে আসে। এখন এই পোকাটা মাজরা পোকা যেহেতু, এটার জন্য খুব সহজ একটা উপায় আছে। বীজতলার যে চারা গাছটা আপনি মূল জমিতে লাগাবেন, জি, ওই যখন নিয়ে যাবেন চারাগুলো, তখনই সঙ্গে করে কয়েকটা লাঠি নিয়ে যাবেন। লাঠিগুলো ক্ষেতের মাঝে মাঝে পুঁতে দেবেন। এই লাঠি পুঁতে দিলে আপনার মাজরা পোকা যখনই ওই ডিম পাড়তে বসবে তখন পাখি বসে ওইটা খেয়ে ফেলবে। পাখি বসার জায়গা করে দিলেই আপনি ওই কোনো বিষ ছাড়াই এই কোনো ধান আর গাছ নষ্ট হবে না, মরবে না। বাহ, ঠিক আছে। আমিনা খালা, দেখা হবে, ভালো থাকেন। আচ্ছা, আমি একটু সবার উদ্দেশ্যে আর কি দুইটা প্রশ্ন করব। কাঁঠাল গাছে যখন কাঁঠালের মুচি আসে, যেটা আমরা কাঁঠালের ফল বলি, ওইটা যখন আপনার 1 মুঠ পরিমাণ হয় অথবা 1-1.5 কেজি ওজন হয়, তখন কিন্তু ওইটার থেকে আমরা কষ পরে পোকা বাইর হয়। তা আমরা কিন্তু অনেক ওষুধ দিছি, যেমন রিপকট বা মেলাথিয়ন জাতীয় ওষুধ দিছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর দ্বিতীয়ত, ওই কাঁঠালটা কিন্তু জোরে পড়ে, পড়লে ভিতরে কিন্তু কোনো এই যে আমরা যে রোয়া যেটা বলি ওইটা নাই, কিছু হয় না। হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয়ত আমরা পেয়ারা গাছ যেটা আছে, খুব বড় বড় পেয়ারা হয়, দেখি উপরে সব ভালো, কিন্তু ভিতরে যখন বড় হয় ভিতরে দেখি পোকা। এটাও কিন্তু আমরা কিন্তু যখন ফুল আসে বা তার আগে আমরা কিন্তু ওষুধ স্প্রে করছি, তারপরেও এটার কোনো প্রতিকার পাই না। এখন কাঁঠাল গাছের যত্ন, এই ব্যাপারে আমরা কৃষক ভাইদের জন্য কিন্তু খুবই আমরা লিফলেট এবং অন্যান্য প্রচারপত্র প্রচার করছি আমাদের খামার বাড়ি থেকে। এবং অচিরেই কৃষি অফিসে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কাঁঠাল গাছের যত্ন কিভাবে করবেন, আম গাছের যত্ন কিভাবে করবেন। সাধারণত কথাই বলে, সকল গাছ কাটি কুটি, কাঁঠাল গাছে দেই মাটি। এখন কাঁঠাল গাছের গোড়ায় 1 কোদাল করে প্রতি বছর মাটি কিন্তু দিতে হয়। দিলে কাঁঠালগুলো পুষ্টি হয় এবং কাঁঠাল গাছের অন্যান্য যে সমস্ত খাবার তার উপাদানগুলো সরবরাহ করতে পারে। আর কাঁঠাল গাছের ফলটা এবড়ো থেবড়ো হয়ে যায় আর পোকা লেগে সুড়ঙ্গ করে ফেলে। এইটার থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো, এই যে বললাম যে অনুখাদ্যর অভাব হলেই কিন্তু এটা হয়। এবং অনুখাদ্য কিছুই না, এটা হচ্ছে বোরন। যে বোরনের মাটিতে এত বেশি অভাব হয়ে গেছে সারা দেশের মাটিতে, যার কারণে সমস্ত ফল গাছ এবং ফসল আক্রান্ত হচ্ছে এবং ফলটা মানে পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়ে। কিন্তু বোরনটা কতটুকু লাগে? একটা বড় ম্যাচিউর কাঁঠাল গাছে, পরিপক্ক কাঁঠাল গাছে মাত্র 50 গ্রাম বোরন হলেই হয়। কিছুদিন আগে আমাদের যে মৃত্তিকা গবেষণায় বাজার থেকে বোরন সার নিয়ে পরীক্ষা করা হয়েছে, দেখা গেছে 40টা সারের ভিতরে 5টা সারে বোরন আছে আর 35টাই বোরন নাই। তাহলে আপনারা সবসময় কোন বোরন সার ব্যবহার করছেন এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, আপনারা সবচেয়ে বাজারে দেখেছি বিঙ্গো নামে যে বোরন সিনজেন্টার, এটাই সবচেয়ে ভালো। যে কোনো ফল গাছের খাবার দেওয়ার নিয়ম হচ্ছে ওই ফল গাছটা ফল পাড়ার পরপরই, এবং তারপরে আপনার কাঁঠাল যে ধরেছিল তার বোটা যেন কোনো অবস্থাতেই না থাকে, কারণ বোটাই কিন্তু অনেক রোগ ব্যাধি ওখানে জমা থাকে। বোটা যদি সমান করে গা থেকে কেটে দেন এবং তারপরে যখনই আপনার ফলের মুচিটা পরাগায়ন হয়ে যাবে, পরাগায়ন হয়ে গেলে আপনার রিপকর্ড ব্যবহার করছেন, মার্শাল ব্যবহার করছেন, কাজ হচ্ছে না, তার মানে এখন 3rd জেনারেশনের ওষুধ ব্যবহার করতে হবে, যেমন ল্যামডা সাইহ্যালোডিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। খুবই ভালো, খুবই সুন্দর। আপনার সঙ্গে যারা ছিলেন সবারই এত সুন্দর প্রশ্ন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যারা দেখছেন তাদের সকলেই বোধহয় উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ সুভাষ চন্দ্র দাস, মেহেদি মাসুদ, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং খুব উপকৃত হয়েছে। আশা করি আমরা আপনাকে আবারও হয়তো আমাদের অন্য কোনো অনুষ্ঠানে পাবো। আজকে বিদায় নিচ্ছি সুভাষ চন্দ্র দাস এবং টাঙ্গাইলের কালিহাতির পাইকড়া ইউনিয়নের বানকিনা উত্তরপাড়া গ্রামের যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বসে যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সকলের প্রতি
আশা করি আগামী সপ্তাহে আবারও কোনো নতুন বিষয়, নতুন জায়গা নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। থাকুন এটি নিউজের সঙ্গেই।